টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি চর্চিত বিষয়, একদম বহুল প্রচলিত বিষয়, মানুষের মুখে মুখে যে বিষয়টি এখন ঘোরাঘুরি করছে, সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো যে প্রেসিডেন্ট ট্রাম্প কি আদৌ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে পারবেন কি না, এই বিষয়টি নিয়ে আজকে আমরা মূল এই বিষয়টি নিয়েই কথা বলবো। তার বাইরে হাতে যদি সময় থাকে তাহলে কারা আছেন ডিপোর্টেশনের ঝুঁকিতে, সেটা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে এবং শীত উপেক্ষা করে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে আমি কি বিষয়টি নিয়ে কথা বলবো, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে আদৌ জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল করতে পারবেন কিনা। এই বিষয়টি বলার আগে আপনাকে আমি প্রথমে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে এটা কি বাতিল করা কঠিন কিনা বা আদৌ সম্ভব কিনা। এটা কি আমেরিকার সংবিধান লঙ্ঘন হবে না যদি করে? এটা সংশোধন করতে কংগ্রেসের উভয় কক্ষের 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন পড়বে, সেটা পাওয়া সম্ভব কিনা? এবং আবার স্টেটগুলো যেগুলো আছে সেই স্টেটগুলোর 3/4 সদস্যের সমর্থন প্রয়োজন, এটাও সম্ভব কিনা? যদি সম্ভব হয় তাহলে দেখা যাচ্ছে একটা গবেষণা বলছে 2050 সালের মধ্যে প্রায় 5 মিলিয়ন অর্থাৎ 47 লক্ষ অধিবাসী যারা এই ধরনের অধিবাসী যারা আছেন তাদের অবৈধ হয়ে যাবে। তো এটা কি অভিবাসীদের প্রতি কট্টর মনোভাবের বহিঃপ্রকাশ কিনা, এটা আপনার কাছে জানতে চাইব। এবং সেক্ষেত্রে যে বার্থ রাইট শুধু যে ইউএসএই নয়, আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা সহ প্রায় 30টা দেশে জন্মসূত্রে নাগরিকত্ব অনুমোদন করা হয়। তাহলে যদি আমেরিকা এটা পরিবর্তন হয়, সেক্ষেত্রে ওই সমস্ত দেশে কি এর প্রভাব পড়বে কিনা? এবং সর্বশেষ যে বিষয়টি যে তাহলে সেক্ষেত্রে কি ট্রাম্প, যদি এগুলো সবগুলো ন হয়, ট্রাম্প কি সুপ্রিম কোর্টের আশ্রয় গ্রহণ করবেন? এবং যদি সেটা হয়ে থাকে তাহলে এই ধরনের ভুক্তভোগী যারা আছেন তাদের করণীয়টা কি? অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই। আসলে যে প্রশ্নগুলো করেছেন, বর্তমান সময়ে এটা পুরা কান্ট্রিতে আমেরিকার বার্নিং ইস্যু এবং ইটস টপিকস টক অফ দ্য কান্ট্রি বলা যায় আমেরিকাতে। বার্থ রাইট সিটিজেনশিপটা থাকবে কি না? আপনারা জানেন রিপাবলিকান ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী যে এজেন্ডা ছিল তার মধ্যে প্রথমে ছিল যে ম্যাস ডিপোর্টেশন এবং গণহারে যে ডিপোর্ট করা এবং বার্থ রাইট সিটিজেনশিপটা ক্যান্সেল করা, যাদের মা বাবা একজন অবৈধ, একজন সিটিজেন না বা গ্রিন কার্ড হোল্ডার না। সো এই ক্ষেত্রে ট্রাম্প ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে এই কথাটাই বলে যাচ্ছে যে সে ফার্স্ট ডে 1 সে বার্থ রাইট সিটিজেনশিপ ক্যান্সেল করার জন্য এক্সিকিউটিভ অর্ডার দেবে। সো জিনিসটা যেভাবে হচ্ছে আপনার প্রসেসটা বুঝতে হবে। Birthright citizenship is guaranteed by the 14th Amendment of the United States Constitution. And Supreme Court, US Supreme Court, আমি যেটা admitted in the United States Supreme Court, I am proud to be a member of the United States Supreme Court bar. So United States Supreme Court is the holder of the Constitution. যদি আর্টিকেল, যদি আমাদের অ্যামেন্ডমেন্ট 14 অ্যামেন্ডমেন্ট যদি সে ভায়োলেট করতে হয়, সে আরেকটা অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন। অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন হচ্ছে, অ্যামেন্ডমেন্ট করতে গেলে তাকে যা করতে হবে, 2
2/3 কংগ্রেসের উভয় পক্ষে, আমেরিকার কংগ্রেস হচ্ছে হাউস এবং সিনেট, বর্তমান পরিস্থিতিতে হাউস এবং সিনেট মেজরিটি হচ্ছে রিপাবলিকানদের, কিন্তু 2/3 না। যদি সংবিধান সংশোধন করতে হয় 2/3 সমর্থন প্রয়োজন। আপনারা দেখেন এই দেশে পার্টি লাইনের বাইরেও কিন্তু সংসদ সদস্য যে আপনারা কংগ্রেসম্যান বা সিনেটররা যে ভোট দিয়ে থাকে, ট্রাম্প বলে যে তারা ভোট দেবে এরকম না। সো এই ক্ষেত্রে সে চেষ্টা করবে ডে ওয়ানে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট চেষ্টা করবে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা চালু করা। তখন আমাদের যে সমস্যাটা হবে, এক্সিকিউটিভ অর্ডার দেওয়ার পরে কিন্তু দেয়ার ইজ এ মেসিভ লসুট ফাইল হবে ডিস্ট্রিক্ট কোর্টে, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল হবে। কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্ট যে ডেমোক্রেট অধ্যুষিত ডেমোক্রেটিক জাজ আছে তারা হয়তো এটা ব্লক করে দেবে। এই ক্ষেত্রে কে করবে ব্লকটা, কে করবে? এই ক্ষেত্রে ব্লকটা আমরা আবেদনটা করবে বিভিন্ন যে ইমিগ্রেন্ট রাইটসে যারা কাজ করে, এর মধ্যে ACLU আছে, ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল আছে, অনেক সংগঠনের কাজ করবে। তারা একত্রিতভাবে বিভিন্নভাবে তারা এটা চালু কোর্টে যদি অ্যাপ্লাই করলে কোর্টে তারা ব্লক করে দেবে। তারপরে কি করবে, যদি ব্লক করে দেয় সরকারের বিপক্ষে গেলে তখন সরকার পক্ষে এটা আপিল করবে সার্কিট কোর্টে। সার্কিট কোর্টে যদি সরকারের বিপক্ষে যায় তখন লাস্ট রিসোর্স হচ্ছে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট, যেখানে বর্তমান প্রেক্ষিতে 6 জন হচ্ছে রিপাবলিকান, 3 জন হচ্ছে এখানে ডেমোক্রেট। সো এই ক্ষেত্রে যদি কোনো কারণে তারা যদি পার্টি লাইনে, কারণ এর মধ্যে কয়েকজন হচ্ছে বুশের অ্যাপয়েন্টি, আবার কয়েকজন হচ্ছে এখানে আপনার ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত, তারা যদি লয়ালটির ভিত্তিতে তারা যদি ওই ক্ষেত্রে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার পক্ষে ভোট দিয়ে থাকে, ওদের দরকার মাত্র 5 জন, 5-4 হলেই চলবে। যদি এরকম কোনো কারণে হয়ে যায় গড ফরবিড, তাহলে কিন্তু এটা এক্সিকিউট হয়ে যেতে পারে। আবার এটা যদি কোনোভাবে সে এক্সিকিউট করে ফেলতে পারে তাহলে কিন্তু 14th অ্যামেন্ডমেন্ট যে গ্যারান্টিগুলো দিচ্ছে, সিটিজেনশিপ ক্লজটা 14th অ্যামেন্ডমেন্ট আছে, তারপরে ইকুয়াল প্রোটেকশন আছে, ডিউ প্রসেস, পানিশমেন্ট অফ স্টেটস, সবগুলা ক্ষেত্রে কিন্তু সে তখন ইজিলি US সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং তারা যদি তার কথা যদি মতো যদি তারা রায়টা দিয়ে দেয়, দিস ইজ ডিসগাস্টিং। কিন্তু আমরা আশা করি যে আমেরিকাতে সচরাচর ক্ষেত্রে কম হয় না। কয়েকটা ক্ষেত্রে তারা মানে পার্টির লাইনে ভোট দিয়ে থাকে, যেমন অ্যাবর্শন রাইটস, এটা তাদের একটা এজেন্ডা থাকে, আর কিছু কিছু রাইট ছাড়া এইসব ক্ষেত্রে হয়তো বা দেবে বলে মনে হয় না। কিন্তু আমরা থাউজেন্ডস অফ লয়ার রিসার্চ করতেছে এই বিষয়টা নিয়ে কী হবে ভবিষ্যতে। আপনারা দেখবেন এই বর্তমানে আমেরিকার হট টপিক এটাই, প্রতিটা চ্যানেলে এই কথাগুলো হচ্ছে ট্রাম্প আসলে এটা পারবে কিনা, কতটুকু সহজ, কতটুকু করতে হবে, কী কী এফেক্ট হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু এমন না যে শুধু ডেমোক্রেটরা এটার মধ্যে এফেক্টেড হবে, রিপাবলিকানও ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ লক্ষ লোক ভোট দিয়ে, মিলিয়নস অফ পিপল ভোট দিয়েছে, তাদেরও কিন্তু এই সমস্যাটা আছে। তো সেক্ষেত্রে সে কতটুকু অ্যাগ্রেসিভ হবে এটা দেখার বিষয় এবং কতটুকু সফল হবে এটা দেখার বিষয়। আপনি একটা আলোচনার মধ্যে বলেছিলেন যে এটাই নির্বাহী আদেশ বা এক্সিকিউটিভ অর্ডার করার সাথে সাথে উনি যখন এটা কার্যকরী করতে যাবেন তখন অনেকেই মামলা করবে, অনেক মানবতাবাদী বা মানবতাবাদীরাই মামলা করতে পারে বিভিন্ন স্টেটে, বিশেষ করে ব্লু স্টেট যেগুলো, কিন্তু এগুলা মামলাটা হবে ফেডারেল কোর্ট, মামলাগুলো স্টেট কোর্ট শুনবে না, ইন ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে মামলা হবে। সেক্ষেত্রে আপনি বলছেন যে সুপ্রিম কোর্টে যদি এটা পাস হয়ে যায়, 9 জনের মধ্যে 5 জন যদি ভোট দিয়ে দেয়, তাহলে যারা এই ফেডারেল কোর্ট বা স্টেট কোর্টে যেগুলো মামলা হচ্ছে এগুলোর কি কার্যকারিতা থাকবে? ওগুলো তো শেষ। যদি আপনারা একটা কোর্টে যদি মামলা হয়, যদি ডিস্ট্রিক্ট কোর্ট থেকে রায় হয়, এটা যদি আপিল করা হয়, দেন US সুপ্রিম কোর্ট, US সার্কিট কোর্টের পর ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট। ইউনাইটেড সুপ্রিম কোর্ট ইজ দ্য ফাইনাল অর্ডার, দে আর দ্য হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন। ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টের রায় আমেরিকার সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য, আর কোনো এটার প্রতি চেঞ্জ হবে না আনলেস US সুপ্রিম কোর্ট আবার পুনরায় রিভিউ না করে। সো এই ক্ষেত্রে দেখার বিষয় যে US সুপ্রিম কোর্ট, ট্রাম্প কিন্তু ডে 1-এ যে জানুয়ারি 20 সে শপথ নেবে এবং 21 এসে এই এক্সিকিউটিভ অর্ডারটা দেওয়ার চেষ্টা করবে, যেহেতু সে কংগ্রেসকে কনভিন্স
কনভিন্স করতে পারবে না, 2/3 তার পক্ষে নাই, সেই কারণে তার ইজি ওয়েটা হচ্ছে সে চেষ্টা করা সুপ্রিম কোর্ট। আরেকটা ওয়ে হচ্ছে কনস্টিটিউশন সংশোধন করা, যদি কনভেনশনের মধ্যে স্টেট কনভেনশনের মধ্যে, এই ক্ষেত্রে 2/3 স্টেটের এই ক্ষেত্রে কোনোভাবেই আমেরিকার ইতিহাসে স্টেটের কনভেনশনের মাধ্যমে কোনো সংশোধন আজ পর্যন্ত হয় নাই। এটা অলমোস্ট ইম্পসিবল, কারণ সব স্টেটগুলো এত ভাবে যে কনভেনশন তৈরি করা সম্ভব হয় না আসলে। তারা ইজি পিক হচ্ছে যদি কংগ্রেসের মধ্যে 2/3 ভোট তারা পায়, কিন্তু যেহেতু 2/3 ভোট তার পক্ষে নাই, সে চেষ্টা করবে, ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে তার নির্বাচনের পরিস্থিতি রাখার জন্য। যদি নাও চায় সে কিন্তু তার প্রমিস রাখার সে চেষ্টা করবে, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা শুরু করার চেষ্টা করবে। পরবর্তীতে কি হয় সে বলে আমি তার প্রমিস রাখছি, পরবর্তীতে কি হয় সে জানে না। সে বলবে যে আমার প্রমিস আমি রেখেছি, কিন্তু আইনের মারপ্যাচে আমি এটা করতে পারি, এটাই হয়তো বলবো। তাহলে এক্ষেত্রে আপনি যেটা বললেন যে সুপ্রিম কোর্টের যদি সংখ্যাগরিষ্ঠের ভোটে বিচারক 9 জন বিচারকের মধ্যে সুপ্রিম কোর্টের যদি বিচারপতিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা তার পক্ষে যায় এবং সুপ্রিম কোর্ট যদি এটা অনুমোদন দেয়, তাহলে উনি যখন এই বিষয়টাকে এক্সিকিউট করতে যাবেন, যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের তখন করণীয় কি হবে? ধন্যবাদ। প্রথমে আমি বলি কি হবে, যে ওয়ানে যদি ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার জারি করে ওই সুপ্রিম কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্টে এটা ব্লক হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই আইনটা যেই কদিন থাকে কিন্তু বলবৎ থাকবে। এই কদিন হয়তো দেখা যাবে হয়তো যারা জন্মসূত্রে আমেরিকার জন্ম হয়েছে তাদেরকে পাসপোর্ট ইস্যু করা বন্ধ থাকবে, আনলেস কোনো একটা কোর্ট এটাকে ব্লক না করে। যদি কোনো একটা কোর্ট এটাকে ব্লক করে যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে স্টপ করে দেওয়া হলো, দেন আবার এটা চালু থাকবে। তো এই ক্ষেত্রে আবার মাঝে মধ্যে স্টপ হবে, ব্লক হবে। এই ক্ষেত্রে সবার উচিত হবে, আমি মনে করি আমার পক্ষ থেকে যে বলা উচিত এজ অ্যান অ্যাটর্নি হিসেবে, আপনাদের যদি এর ভিতরে যারা আমেরিকান সন্তান জন্মগ্রহণ করেছে তাদের জন্য আপনারা আমেরিকান পাসপোর্টটার আবেদন করবেন, অতি শীঘ্র আবেদন করবেন, যেন জানুয়ারি 20-এর পরে যেন আপনারা এই খেলাতে না পড়েন যে আজকে দেবে কালকে দেবে না, স্টপ হবে, এরকম যেন না হয়। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। তো এই সংক্রান্তই একটি প্রশ্ন আমাদের ফেসবুকে এসছে। তিনি বলছেন, মোহাম্মদ উল্লাহ, আমার বেবি এই দেশে জন্ম হয়েছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ এই দেশে গ্রিন কার্ড হোল্ডার, আমাদের বেবির এখনও পাসপোর্ট করি নাই, আমাদের বেবি কি সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে? না, আপনাদের বেবির সিটিজেন কখনোই ক্যান্সেল হতে পারবে না। যদি ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিশ্রুতি তার মধ্যে বলাই আছে, যদি হাজব্যান্ড ওয়াইফের একজন যদি ইউএস সিটিজেন অথবা একজন যদি গ্রিন কার্ড হোল্ডার হয়, তাদের বাচ্চা আমেরিকার জন্ম হলেই আমেরিকান নাগরিক। কিন্তু আবারও একটা জিনিস পরিষ্কার করে বলছি, কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নাই যে পূর্ববর্তী বিষয় নিয়ে কথা বলা। যারা জন্ম হয়ে গেছে তারা কিন্তু আর পিছনে যেতে পারবে না। দে আর ইউএস সিটিজেন এক্সিস্টিং ল অনুযায়ী, দে আর ইউএস সিটিজেন। এবং পরবর্তী সে যখন এক্সিকিউটিভ অর্ডার দেবে তখন থেকে জিনিসটা আলোচনায় আসবে। তো এর পরবর্তীগুলো যদি কোনো কারণে যদি গড ফরবিড যদি সুপ্রিম কোর্ট এটার বিরুদ্ধে রায় দেয়, মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যায়, তখন এটা নিয়ে প্রশ্ন আসবে। যেই তারিখ থেকে এক্সিকিউটিভ অর্ডার চালু হয়েছে ওই তারিখ থেকে হয়তো কার্যকর হইতে পারে। আমরা আশা করি এটা কোনো ধরনের আলোর মুখ দেখবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে। এবং এতে শুধু ডেমোক্রেট না, লক্ষ লক্ষ মিলিয়নস রিপাবলিকানস এতে এফেক্টেড হবে। কারণ ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এবার আপনারা দেখেছেন ডেমোক্রেটরা যেমন অনেক ডেমোক্রেটিক পার্টির লোকরা তাকে ভোট দিয়েছে, কারণ হচ্ছে ডেমোক্রেটরা আমাদের কিছু কিছু পলিসির কারণে তারা আমাদেরকে তারা ডেমোক্রেটকে পছন্দ করে না। 7টা স্টেটেই ডেমোক্রেটরা আমরা হেরেছি। এটা বলার মানে এটা অবিশ্বাস হলো সত্য যে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছি, যে কারণে জনগণ এবার ডেমোক্রেটকে চায় নাই। জেবিন ইসমাদ চৌধুরী তিনি বলছেন যে 3 মাস হয়ে গেছে আমেরিকাতে আসার, এখনো গ্রিন কার্ড আসেনি, এখন কি করতে হবে? সম্ভবত ধন্যবাদ। 3 মাস হয়ে গেছে, আপনি যোগাযোগ করতে পারেন, হয়তো ওটা প্রসেসে আছে, আপনি অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই। হয়তো আপনি ইমেল দিয়ে যোগাযোগ করতে পারেন, কিন্তু ইউ হ্যাভ টু ওয়েট, ইট উইল বি অন দ্য ওয়ে থাকার কথা। এস শিমলা তিনি বলছেন যে আমাদের এপ্রিলের 17 তারিখে ফাইনাল হেয়ারিং, আমরা যদি স্টেট পাল্টি অন্য স্টেটে চলে যাই তাহলে কি কোনো সমস্যা হবে? ধন্যবাদ। এটা আমি বলবো, যেহেতু কোর্টে হিয়ারিং, অবশ্যই আপনার একজন অ্যাটর্নি আছে, ওয়েদার সরকার আপনাকে অ্যাটর্নি দিচ্ছে, তো আপনি নিজে অ্যাটর্নি নিয়েছেন, আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন। যদি আপনি ভেন্যু চেঞ্জ করেন, দেয়ার ইজ অ্যান অপশন ইন ইমিগ্রেশন কেসেস, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ভেন্যু, আপনি যদি অন্য স্টেটে চলে যান, আপনি চাইলে অন্য স্টেটে আপনার কেসটা ট্রান্সফার করতে পারেন বেসড অন ইউর কারেন্ট
ফিজিক্যাল অর মেলিং অ্যাড্রেস। আপনি যদি চান আপনার অ্যাটর্নিকে বললে সে হয়তো অন্য স্টেটে আপনার কেসটা মুভ করতে পারে, হয়তো স্কেজুলিং চেঞ্জ হবে, এপ্রিলে হয়তো নাও থাকতে পারে, কারণ বিভিন্ন স্টেটের বিভিন্ন স্টেটের ফেডারেল কোর্ট কিন্তু বিভিন্ন লোকেশনে জাজের স্কেজুয়ালটা একরকম না। কোনো স্টেটের ফেডারেল কোর্টে জাজের দেখা যায় যে স্কেজুয়াল হচ্ছে খুব কুইক, আর কোনো হয়তো 2-3 বছর পিছিয়ে আছে, এই ক্ষেত্রে আপনি সময় পেতে পারেন চেঞ্জ করলে। অনেক ধন্যবাদ শিমলা, আপনার আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমার কাছে একটা প্রশ্ন আছে, অনেকেই করছেন এই প্রশ্নটি, আমি একটু পড়তে চাই, মানে অনেকেরই যেহেতু এই জন্য নাম বলছি না। আমি একজন অ্যাসাইলাম সিকার, কিন্তু বিয়ে করেছি একজন গ্রিন কার্ড হোল্ডারধারীকে, কিন্তু আমার ফাইনাল শুনানিতে অ্যাসাইলাম আবেদন ডিক্লাইন করেছেন, হয়েছে। এখন আমি এই মুহূর্তে কি করতে পারি? যেহেতু আমার ওয়াইফ একজন গ্রিন কার্ড হোল্ডার, সেহেতু আমি কোনো আবেদন করে এখানে থেকে যেতে পারবো কি না? এই প্রশ্নের উত্তরটি কি হবে আপনার কাছে? ধন্যবাদ। এটা সবার জন্য বলছি, এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল এবং বোঝার জন্য একটু সময় নিয়ে আমি বলতে সময় লাগবে, বুঝতে আপনাদের সময় লাগবে। প্রথমত যারা গ্রিন কার্ড হোল্ডার তারা কিন্তু কাউকে কোনো ইমিডিয়েট বেনিফিট দিতে পারে না। গ্রিন কার্ড হোল্ডার কেউ যদি আমেরিকাতে কাউকে বিয়ে করে, যাদের কোনো কাগজপত্র নেই, আনডকুমেন্টেড বা যারা বৈধভাবে এদিকে আসে, তাদের কিন্তু ইমিডিয়েট কোনো বেনিফিট দিতে পারবে না, প্রথমত। নাম্বার 2 হচ্ছে যাদের কেস কোর্টে পেন্ডিং, তারা কিন্তু কোর্টের অনুমতি ছাড়া কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। সো এই ক্ষেত্রে তার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, তার কেস যখন কোর্টে পেন্ডিং ছিল, তার অ্যাটর্নিকে বোঝানো দরকার ছিল, যদি সে মনে করতো তার কেসটা খুবই উইক, যে হারার সম্ভাবনা আছে, ডিনে হওয়ার সম্ভাবনা থাকলে তার উচিত ছিল তার অ্যাটর্নিকে বুঝিয়ে বলা যে আমি একজন গ্রিন কার্ডধারীকে বিয়ে করেছি এবং আমি গ্রিন কার্ডধারীর মাধ্যমে অ্যাডজাস্ট করতে চাই। যে অ্যাপ্লিকেশন করা থাকতো, I-130 ফাইল করে অ্যাপ্রুভ করা থাকতো, তাহলে জাজ হচ্ছে তাকে সময় দিত, ঠিক আছে তোমার ওয়াইফ সিটিজেন হলে পরে এটা আমরা শুনবো, কেসটা একটু পিছানোর ব্যবস্থা করা যেতে পারতো, অথবা এটাকে টার্মিনেট করতো, প্রসেসিং টার্মিনেট করে তার ওয়াইফের মাধ্যমে কেসটা করতে পারতো। এখানে অনেকগুলো ইস্যু জড়িত হচ্ছে, সে কিভাবে এসেছে, সে কি বৈধভাবে এসেছে না অবৈধভাবে। যদি সে অ্যারাইভেল ইলিগেল না হয়ে থাকে, তার যদি বৈধভাবে প্রবেশ করে না থাকে, ট্যুরিস্ট ভিসা নিয়ে না আসলে, তার কিন্তু গ্রিন কার্ডধারী তাকে এমনও করতে পারে না। সো এই ক্ষেত্রে বুঝতে হবে সে হয়তো থার্ড কার্ডে গিয়ে আসতে হতো, আগে তার দরকার ছিল ওই কেসটা স্টপ করা, টার্মিনেট করা, অথবা পিডি নিয়ে দেন প্রসেস করা। সো এই ক্ষেত্রে আমি বলবো যে হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দিলাম, আপনি আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন, এবং যদি ডিপোর্ট হয়েই থাকেন, এখন ওয়াইফ আর করার কিছু না, আপনি ইউ মাস্ট রিওপেন ইউর কেস। রিওপেন করা ছাড়া এই ওয়াইফে আপনাকে আর নতুনভাবে ফাইল করলেও লাভ নাই, কারণ আপনি দেশে 10 বছর পরে আসতে পারেন দেশের বাড়ি থেকে, ওইটা আবার অ্যাটর্নি জেনারেল পারমিশন লাগবে। সো আপনি, আবারও বলছি যে আপনি আপনার অ্যাটর্নি একজন না হয় 2জনের সাথে 3জনের সাথে কথা বলেন, দেখেন কোন অপশন। আমি এই যে হাইপোথেটিক্যাল নিয়ে কথা উত্তর দিলাম, তার প্র্যাকটিক্যালটা তো ভিন্ন হতে পারে, কাগজ দেখলে বোঝা যাবে। সো অনেকে যে জিনিসটা করে, নাম পরিবর্তন করে, আমার কাছে প্রশ্ন বা নাম পরিবর্তন, আমি কই নেভার এভার ডু দিস। কারণ আপনি যখন একটা নাম পরিবর্তন করে, দ্যাট মিনস আপনি হয়তো ভিন্ন মানুষ হয়ে গেলেন। অনেকে দেখা যায় যে মিস্টার ইসলাম নামে তার ডিপোর্টেশন অর্ডার পেন্ডিং আছে, সে হয়তো মিস্টার রহমান নামে সিটিজেন হয়ে গেল অন্যভাবে, গ্রিন কার্ড বিয়ে টিয়ে করে। কিন্তু এখন বর্তমানে যা হচ্ছে, এটা অতীতে থেকে হচ্ছে। USCIS হোমল্যান্ড সিকিউরিটি অতীতে যে ফিঙ্গারপ্রিন্টটা পেপারে নিয়েছিল কাগজে, ওই ফিঙ্গারপ্রিন্ট তারা আপডেট করছে, যখন আপলোড করছে সিস্টেমে, তখন কিন্তু তারটা চলে আসে 2টা নাম তার শো করে, একটা হচ্ছে ইসলাম, রহমান। এখন তাকে রহমানকে তার ডিপোর্ট করে দেবে, বলে তুমি তো রহমান না, তুমি তো ইসলাম, ঠিক আছে, একজনকে ডিপোর্ট করতে হয়, তখন তার অটোমেটিক ডিপোর্টেশন হয়ে যাচ্ছে। এইসব ক্ষেত্রে কিন্তু জেলও হইতে পারে এবং সিটিজেনশিপ বাতিলও করার সম্ভাবনা এই ক্ষেত্রে এক্সিস্টিং ল বলে। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। আমরা একটু টেলিফোনে যেতে চাই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেরিল্যান্ড থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদুল্লাহ। জি, আমার একটা কোশ্চেন আছে অ্যাটর্নি সাহেবের কাছে। জি। আমি 17 বছর আগে আমেরিকাতে আসছিলাম, বর্ডার ক্রস করে, আমার কোনো কিছুই নাই। বাট আমি এখানে আসার পরে আমি আমেরিকান সিটিজেনে বিয়ে করছিলাম, আমার একটা বেবি আছে, 18 মাস হয়েছে, ও সিটিজেন, আমি ওর পাসপোর্ট করছি। এখন আমার প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের যে ম্যাস ডিপোর্টেশন, এইটার আওতায় আমি কি পড়বো কিনা, বা আমার এখন কি করার আছে, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে বাইডেন যে I-131F যে দিছিল, আমি ওটা অ্যাপ্লাই করছি, করার পরে আমার ফিঙ্গারপ্রিন্ট আসছিল, আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি।
এখন আমার তো ফিটি সব নিয়ে গেছে, ওই কেসটারও কোনো কিছুই নাই। এখন এইটাতে যদি আমাকে কোনো ল এনফোর্সমেন্ট যদি আমাকে অ্যারেস্ট করে বা আমাকে কোনো প্রবলেম করে, তাহলে আমার ওয়াইফের কিছু করণীয় আছে কিনা? এ তো আমেরিকান সিটিজেন, ওর পাসপোর্ট টাসপোর্ট সবই আছে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদুল্লাহ। ধন্যবাদ। আপনার নিশ্চয়ই একজন অ্যাটর্নি আছে। আমি আবার সবসময় এনকারেজ করি ইউ টক টু ইয়ার পার্সোনাল অ্যাটর্নি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার ফাইল পুরোটা আমি জানি না, দেখলে হয়তো ভালোভাবে বলতে পারতাম। যে যা শুনেছি তার মাধ্যমে হাইপোথেটিক্যালি বলি, আপনার I-131F-টা কিন্তু এখন আর কার্যকর না, কিন্তু আপনার ওয়াইফ চাইলে একটা I-130 ফাইল করে রাখেন। I-130 যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তার প্রভিশনাল ওয়েভার নিয়ে বর্তমান এক্সিস্টিং I-131F-টা কিন্তু কার্যকর না, কিন্তু প্রভিশনাল ওয়েভার যেটা কিন্তু এখনও কার্যকর আছে। তো আপনি যদি চান I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে, আপনি যদি চান প্রভিশনাল ওয়েভার যদি অ্যাপ্রুভ হয়, দেন ইউ ক্যান গো গেট এ ভিসা ফ্রম বাংলাদেশ। আপনি বা থার্ড কান্ট্রিতে নিয়ে আসতে পারেন। আপনার যেহেতু এই ক্ষেত্রে আপনার অনেক সুযোগ সুবিধা আছে, যেহেতু আপনার মেয়ে, আপনার বাচ্চা সিটিজেন, আপনার ওয়াইফ সিটিজেন, আপনি এই সুযোগটা আপনি পাওয়ার কথা, অবশ্যই আপনি পাওয়ার কথা, এই সুযোগটা পাওয়ার কথা। আপনি আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন, অথবা অ্যাটর্নি যদি সঠিক উত্তর দিতে না পারে, আপনি একজন অ্যাটর্নির সাথে বিনা পয়সায় কথা বলবেন না। আমি সবসময় রিকোয়েস্ট করি কি, আপনারা অনেকেই বলে যে একটা প্রশ্নের উত্তর দেন, হবে কি হবে না, এগুলো দালালরা করে। লয়াররা কেউ এইভাবে কথা বলতে পারে না যে একটা প্রশ্ন হ্যাঁ হবে। আপনার ডকুমেন্ট দেখার পরে লয়ার আপনাকে অ্যাডভাইস দেবে। আর লয়ার যেহেতু আপনাকে, আমার কথা বলছে অ্যাটর্নি মঞ্চুদ্রি না, আপনি যে কোনো অ্যাটর্নির কাছে যান, দে আর এলিজিবল টু টেক গিভ ইউ অ্যাডভাইস অ্যান্ড দে এলিজিবল টু গেট এ কনসালটেশন ফি। তাদের সাথে আপনি কথা বলেন, ডকুমেন্ট নিয়ে যে কথা বলেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদুল্লাহ। যেহেতু বিষয়টি আপনার একটু কমপ্লিকেটেড, সেহেতু আপনি একজন ভালো অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে কথা বলুন এবং কথা বলে আপনার সমস্ত কাগজপত্র সহ উপস্থাপন করুন, এবং তাহলে তিনি আরও ভালো। আমরা শুধুমাত্র আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি। সেই পরামর্শটা যে আপনার এই কেসের ক্ষেত্রে একদম 100% সুবিধা দেবে, সেটা কিন্তু আমরা কখনই বলি না। আমরা আপনাকে শুধুমাত্র পথের দিশা দেখায় দিতে পারি, পরামর্শ দিতে পারি, এইটুকুই মাত্র। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদুল্লাহ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার নাম কাজী রাফিদুল হায়দার। জি, আমি 2018 সালে আমি অ্যাসাইলাম কেস উইন করি, কিন্তু কেস উইন করার আগে 2016-তে আমার একটা ক্রিমিনাল রেকর্ড হয়, আমি অ্যারেস্ট হয়েছিলাম। পরে ওটাতে আমি অ্যাগ্রেভেটেড হ্যারাসমেন্ট, ওটাতে গিলটি প্লিড হয়েছিলাম। এরপরে আমি কেস পাওয়ার পরে আমি গ্রিন কার্ডও পাইছি। কেস পাওয়ার পরে আমি 2020-21-এ ইন্ডিয়াতে গেছিলাম 2 বার। আসার পরে আমার কোনো সমস্যা হয় নাই। এরপরে আমি এই গ্রিন কার্ড পাওয়ার পরে দেশেও গেছিলাম, 2-3 বার গেছিলাম দেশে, আসছে, আমার কখনো সমস্যা হয় নাই। তো এখন আবার আমি যদি দেশে যেতে চাই, আমার গ্রিন কার্ড আছে, আমার কি ট্রাম্পের আমলে কোনো সমস্যা হতে পারে? আমার এই প্রশ্নটা জানতে। অনেক প্রশ্ন জনাব, অনেক ধন্যবাদ জনাব কাজী। ধন্যবাদ। আপনি যেহেতু অ্যাগ্রিভেটেড অ্যাসল্টের কথাটা বললেন, যদি আপনাকে ডিসক্লোজ করে আপনি যদি এটা ডিসপোজেশন সার্টিফিকেট নিয়ে থাকেন, তাহলে সমস্যা হওয়ার কথা না। তবে ডোনাল্ড ট্রাম্পের আমলে যদি আপনি যেই দেশ থেকে অ্যাসাইলাম, যেই দেশের বিরুদ্ধে অ্যাসাইলাম উইন করেছে, বাংলাদেশ সমস্যা, এই ক্ষেত্রে এখন প্রশ্নপত্র একটু হার্ড হবে। আপনি দেখবেন যে আপনাকে এয়ারপোর্টে এত ইজি হয়তো ছাড়বে না, কারণ আপনি যে দেশ সম্পর্কে বলছেন আমরা সমস্যা, ওই দেশে আপনি ঘন ঘন যাতায়াত করাটা কতটুকু সমীচীন, এটা আপনার ভাবার বিষয়। সেক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। আর অনেকেই জিনিসটা আগে পাচ্ছে, বর্তমানে সুবিধাটা পাচ্ছিল, অনেকে দেখা যায় 6 মাস 1 বছরের বেশি দেশে থাকার পরেও তারা কিন্তু আমেরিকা ঢুকতে দিয়েছে, কিন্তু এখন জানুয়ারি 20 তারিখের পর ঢুকতে দেবে বলে 1 বছরের বেশি হলে তারপরে এয়ারপোর্ট থেকে বের করে দিতে পারে। কারণ হচ্ছে গ্রিন কার্ডের যারা গ্রিন কার্ড নিয়ে আসা তাদের ল হচ্ছে আপনি 1 বছরের 1 দিন বেশি থাকলে, আপনি কারণ ছাড়া থাকলে আপনি আপনার ইয়াটা যে রেসিডেন্সি অ্যাবান্ডন করে ফেলছেন, তারা হয়তো আপনাকে বিদায় করে দিতে পারে। এই ক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন। টিভিএনের মাধ্যমে সবাইকে বলছে আপনারা খুব সতর্ক থাকবেন, কারণ অ্যাক্সেস ডিনাই হলে আবার ঢোকা একটু কঠিন। আর খুব একটা ফ্রেন্ডলি যে ইমিগ্রেশন, এইবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছে অ্যান্টি ইমিগ্রান্ট একটা সেন্টিমেন্ট নিয়ে, শুধু ও না, পুরা আমেরিকার জনগণ তাকে ভোটও দিয়েছে এই সেন্টিমেন্টের মাধ্যমে। সো জনগণ কিন্তু এখন আর ওইটার পক্ষে না। আপনারা যদি মনে করেন কেন দেবে না, কেন বলার কোনো প্রশ্ন নাই, ইউ হ্যাভ টু ফলো দ্য ল। আর যদি ক্রিমিনাল কেসে কোনো কনভিকশন থাকে, যারা গ্রিন কার্ড হোল্ডার, তারা বেটার মোর কেয়ারফুল।
অনেক ধন্যবাদ জনাব কাজী, যেহেতু আপনি ইতিমধ্যে 2বার দেশে গেছেন, এরপরে 3য়বার একটু চিন্তা ভাবনা করে যাওয়াটাই বোধহয় বেটার হবে আপনার জন্য। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, আমি লস এঞ্জেলস থেকে বলছি, মোহাম্মদ হক। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। আমি আসলে 2014 সালে আমেরিকাতে আসি। 2014 ভিসা 2014 সালে। জি। হ্যাঁ, এর পরবর্তীতে আমি অ্যাজাইলাম কেস ফাইল করি, পলিটিক্যাল অ্যাজাইলাম। এখনো পর্যন্ত আমার কেসটা পেন্ডিং আছে। আমি এখনো পর্যন্ত কোনো কিছুই দেখি নাই, কোনো কোর্টের সম্মুখীন হইনি। এর মাঝখানে আমি বলি যে আমার এক মেয়ে নিয়ে আসি বাংলাদেশ থেকে, এবং এক ছেলে এবং এক মেয়ে এখানে জন্ম হয়, যাদের বয়স 8 বছর এবং 7 বছর। বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে আমি খুব ভীত, খুব ভয়ে আছি। তা আসলে এই আমার তো আর কয়েকটা দিন পরে 10 বছর হয়ে যাবে। 10 বছর পরে কোনো কি নতুন কিছুতে অ্যাপ্লাই করা যাবে কিনা, কিংবা আমি কোনো সুযোগ সুবিধা পাবো, বা আমার কোনো পদক্ষেপ নিতে হবে কিনা? কারণ আমি এখনো পর্যন্ত কোনো অ্যাজাইলাম অফিসে ফেস হয়নি, আমার কোনো কোর্ট হয়নি, টোটালি পেন্ডিং হয়ে আছে। অনেক ধন্যবাদ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই কারণ আপনার অ্যাটর্নি আছে, আপনি কথাবার্তা বুঝতে পারছেন, আপনি বিষয়টা জানেন, এই জন্যই প্রশ্ন করার ধরন থেকে আমি বুঝতে পারি। ইউ নো দ্য ফ্যাক্ট হোয়াটস গোনা হ্যাপেন টু ইউ ইন ফিউচার। যদি আপনি 10 ইয়ার্স আনইন্টারাপ্টেড আমেরিকায় থাকেন, আপনার এন্ট্রি নোটিস টু অ্যাপিয়ার ইস্যু করা না হয়, দেন ওয়েন ইয়োর কেস গোজ টু কোর্ট, ইমিগ্রেশন কোর্ট, আপনি রেজ করতে পারেন ক্যান্সেল অফ রিমুভাল। এটা আপনার যেহেতু আমেরিকান সিটিজেন বাচ্চা আছে, তার যদি কোনো ধরনের সমস্যা দেখাইতে পারেন, বা তার জন্য মনে করেন যে আমেরিকা ছেড়ে যাওয়া তার জন্য কষ্ট, ইউ ক্যান অ্যাপ্লাই ফর ক্যান্সেল অফ রিমুভাল। সো এক্ষেত্রে আপনার চান্সেস আর মোর চান্সেস আছে। আপনার ভয়ের কোনোই কারণ নাই। আপনি এই দেশে ট্রাম্প আপনাকে বের করার কোনো সুযোগ নাই, এবং কোনোভাবে আপনি ওই ডিপোর্টেশন আওতায় পড়বেন না। ইউ জাস্ট ফলো ইউর কোর্ট অ্যাপিয়ারেন্স ডেটস, অ্যান্ড আপনার যদি ইউএস ইন্টারভিউ হয়, ইউএসসিএসে, ওইটা আপনি ফলো করবেন। এবং যদি কোর্টে যাওয়ার পরে আপনি এনটিএ যখন ইস্যু করবে, এটা রেজ করবেন যে 10 ইয়ার্স আপনি আনইন্টারাপ্টেড ছিলেন। আপনার লয়ারটা ভালো করে জানবে, আর যে লয়ার বলতে না পারে, আপনি নতুন কোনো লয়ারের সাথে কথা বলবেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আমরা এখানকার সিটিজেন, অনেক দিন হয়ে গেছে, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি। তো আমার 3টা ভাই বোনের, ওদের কেসটা অ্যাপ্রুভ হয়ে আছে। আর একটা ভাইয়ের জন্য করেছি, ওটা দেখাচ্ছে পেন্ডিং কেস, মানে কোনো অ্যাপ্রুভাল লেটারও আসে নাই, কোনো চিঠি পাইনি। তো এই অবস্থায় ওদের কি অবস্থা হবে? কবে অ্যাপ্লাই করেছিলেন? 2017-এ। 2017। ধন্যবাদ। আপনি রিসিপ্ট নোটিশ থাকলে ফলো করবেন, কন্টিনিউয়াস ফলো করবেন, অনলাইনে চেক করতে পারেন, এবং আপনার অ্যাপ্রুভাল হলে পরে অ্যাপ্রুভাল দেখানোর সম্ভব সুযোগ হয় না, অথবা অনেকের হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। অ্যাপ্রুভাল হলে আপনি অপেক্ষা করবেন, আপনার ওয়েলকাম লেটার আসবে, দেন এনবিসিতে কন্ট্যাক্ট করতে হবে। এনবিসি আপনাকে চিঠি পাঠাবেন। আপনি কোনোভাবে মেইল যেন মিস না হয়, আপনার মেইলিং অ্যাড্রেস চেঞ্জ হলে অবশ্যই ইমিগ্রেশনে জানাবেন, এবং যেখান থেকে রিসিপ্ট আসছে ওইখানেও জানাবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। সরি, আমি তো বুঝতে পারি। প্রশ্নটা হলো, আমার এক আত্মীয় ব্রাজিল থেকে আসছে। ব্রাজিল থেকে আসার পরে ওরা অ্যাসাইনমেন্ট কি কেস মারিয়া এখন তারা ওই পাইছে, ওয়ার্ক পারমিট পাইছে, এবং গ্রিন কার্ডও এক ফ্যামিলির 4 জনের মধ্যে 2 জনে গ্রিন কার্ড পাইছে, 2 জনে পায় নাই। প্রশ্নটা হইল কি, ট্রাম্প সাহেব আসার পরে তাদের অবস্থা কি হবে? এইরকম থাকবে না ডিপোর্টেশন দেবে, না কি করবে? ধন্যবাদ। যদি গ্রিন কার্ড পেয়ে থাকে, তার মানে তার কেস অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে তো আর কিছু করার নেই, আপনারা আমেরিকার সব সুযোগ সুবিধা বুক করবেন। আর ট্রাম্প সাহেব আসলে আমি সবসময় বলে থাকি, যে এক্সিস্টিং কেস, যেই কেসগুলো পেন্ডিং আছে ইউএসসিআইএস অথবা আমেরিকান কোন ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং আছে, তাদের ভয়ের কোনো কারণ নাই। অনলি ভয় হচ্ছে যাদের ডিপোর্ট হয়েছেন, অর্ডার হয়ে গেছে, তারা আপিল করে নাই 30 ডেজের ভিতরে, এবং
যদি আপিল করার পরে বিআইএতে ডিনাই হয়ে গেলে বিআইএতে আপিল করে নাই, বিআইয়ের বিরুদ্ধে আপিল করে এবং সার্কিট কোর্টে যদি ডিনাই হয়ে থাকে, যদি সার্কিট কোর্টে আপিল করার সময় যদি সে অটোমেটিক স্টে অর্ডার নিতে হয়, যদি স্টে অর্ডার না নিয়ে থাকে তারা রিস্কে আছে। আর যারা ক্রিমিনাল কেসে পেন্ডিং আছে বা ক্রিমিনাল কেস যাদের কনভিক্টেড আছে তাদের ভয়ের বিষয়, এছাড়া অন্যদের ভয়ের কোনো কারণ নাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। ফেসবুকে আরিয়ান শাহিন ফোন করেছেন যে আপনাদের কবে নাগাদ ইন্টারভিউ হতে পারে। এই কবে নাগাদ অর্থাৎ ডেটটা বলাটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। এটা যখন স্লট খালি থাকবে তখনই আপনি ডেট পাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা আরও অনেক দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন, দু একজনের ফেসবুকেও প্রশ্ন রেখেছেন, তবে সবগুলো প্রশ্নের উত্তর নেব আমরা একটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস এবং মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম আরও দর্শক আমাদের টেলিফোনে আছেন, আমরা ফোনগুলো নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম এম রহমান, আমি ব্রঙ্কস থেকে বলছি রানা ভাই। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার ছোট ভাইটা অ্যাপ্লাই করা আছে 2011-এ, ওদের এখনো হচ্ছে না, মানে কিন্তু সে ভিজিট করতে দেশে আসবে লিগেল ওয়েতেই। এখন তার এই ভিজিট ভিসাটা, ওইটা কি ওই যে ভিসা অ্যাপ্লাই করা আছে ইমিগ্রেন্ট ভিসা যেটা বলতে আমরা ফ্যামিলি ভিসা, ওইটাকে চেঞ্জ করা যাবে? এটা কি সুযোগ আছে? এই একটা প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। ধন্যবাদ। যদি এখানে আসে, সে যদি এখানে আসতে পারে, আসার সময় যদি তার যে ভিসা নাম্বার অ্যাভেলেবল থাকে যে ক্যাটাগরিতে থাকার কথা, তখন অ্যাডজাস্ট করা যায়, এছাড়া অ্যাডজাস্ট করার সুযোগ নাই। যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল না থাকে, হি নিডস টু গো ব্যাক টু দ্য কান্ট্রি। তার মানে হচ্ছে যে উনি যেটা বললেন যে ফ্যামিলি ক্যাটাগরিতে যেহেতু আবেদন করা আছে, তার আগেই ভিজিট ভিসা নিয়ে আসতে কোনো সমস্যা নাই। ভিজিট ভিসা দেওয়া হয় তার যোগ্যতার উপরে, তার ট্রাভেল হিস্ট্রি, সে কেন আসতে চায় তারা মেক শিওর করতে চায়, সেখান থেকে বাংলাদেশে ফেরত যাবে তার ভ্রমণের পরে। তারা যদি স্যাটিসফাই হয় যে ভ্রমণের পরে ফেরত যাবে, তখন তারা ভিজিট ভিসা দেবে। এবং ভিজিট ভিসা পাওয়ার পরে তার যে বর্তমান ক্যাটাগরি যেটা আপনি অ্যাপ্লাই করেছেন, ওটা যদি এখানে ভিসা নাম্বার অ্যাভেলেবল হয় তাহলে দিয়েছে। আরেকটা জিনিস কথা বলতে চাচ্ছি, অনেকেই খুব কল আসছে পাবলিক চার্জ কিরকম হবে। আমি এটা পুনরাবৃত্তি করছি, পাবলিক চার্জটা আপনারা অতীতে শুনেছেন ট্রাম্পের প্রশাসনে, এখন এটা আরো প্রকট আকার ধারণ করে আসবে। যারা ইন্টেন্ডিং ইমিগ্রেন্ট তারা যদি কোনো কারণে পাবলিক চার্জ নিয়ে থাকে, পাবলিক চার্জ হয়ে থাকে, সুবিধা নিয়ে থাকেন, তারা কিন্তু আর গ্রিন কার্ড পেতে অনেক কষ্ট হবে, ওভারকাম করতে হবে। তার যে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা প্রমাণ করতে হবে, সে পাবলিক চার্জ হবে না। যদি নিয়ে থাকেন, এটা ওভারকাম করা একটু কষ্ট হবে। আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন করে অনেকে যে কাদের গ্রিন কার্ড বাতিল হতে পারে, গ্রিন কার্ড কেন বাতিল হবে? একটা ক্যাটাগরি নিয়ে সবাই প্রশ্ন, EB3 গ্রিন কার্ড কেন বাতিল হবে? EB3 যারা আসে তাদের গ্রিন কার্ড কিন্তু হুমকির মুখে। এইভাবে বলছি আমি যে অনেকেই EB3 জব নিয়ে আসে, তারা ওই জবে আর যাচ্ছে না। তারা মনে করে যে আমি মিনেসোটায় যাব, ওকলাহোমা যাব, আমি মেইনে যাব, কেন যাব, আমি এখানে থেকে যাই। তাদের গ্রিন কার্ড এট রিস্ক, তাদের গ্রিন কার্ডটা হয়তো বাতিল হয়ে যেতে পারে। আমাকে ওই দিনে একজন বললো, একজন লয়ার কথা বলছে মইন, these are in danger, কারণ তারা ভায়োলেশন করছে টার্মস এন্ড কন্ডিশনস অফ দ্য এমপ্লয়মেন্ট ভিসা। তখন তাদেরটা এই ভায়োলেশনের কারণে দে আর ভায়োলেটিং দ্য ইমিগ্রেশন ল, দে আর দিস ইজ কল্ড হিউম্যান ট্রাফিকিং একটা ক্ষেত্রে চলে আসে। সো এদের গ্রিন কার্ড বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সবাইকে বলে রেখে আপনারা যারা EB3 যারা আসছেন বা আসবেন, তারা যেখানেই কাজ নেবেন তারা কাজে যাবেন, অংশ না হলে আপনারা এইসব গ্রিন কার্ড নেবেন না, কারণ এগুলো কিন্তু স্ক্যাম সমস্যা। এবং এগুলা কিন্তু আপনাদের গ্রিন কার্ড হলে পরও বাতিল হতে, এবং সিটিজেন হলে পরও গ্রিন কার্ড বাতিল হতে পারে। সুতরাং বিষয়টি হুমকি। সিটিজেন হওয়ার ক্ষেত্রে যদি যে সিটিজেনগুলো বাতিল হয়, কেন বাতিল হতে পারে? যে সব সিটিজেন আপনি অন্যায় অবৈধভাবে প্রতারণার মাধ্যমে দেন, এগুলো সিটিজেন হলে বাতিল হতে পারে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি জাহেদ বলছি নিউ ইয়র্ক থেকে। জি, আমার মেয়ে ওইখানে নিউ ইয়র্কের সিটিজেনশিপ, আমি ওইখানে আমার মেয়ে অ্যাডজাস্ট করছে গ্রিন কার্ডের জন্য।
এবং আমি ফিঙ্গার দিয়ে দিছি, আমার গ্রিন কার্ডটা কবে নাগাদ পেতে পারি আর কি, এটা জানতে চাই। অনেক ধন্যবাদ জনাব জাহিদ মানে সাহেব। আপনার মেয়ে আপনার জন্য অ্যাপ্লাই করেছে, এসছে, এখন গ্রিন কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। এখন green মানে cardটা কতদিনের উনার মধ্যে জন্য ওনার মেয়ে অ্যাপ্লাই করেছে নাকি কোনটা? না, হ্যাঁ, না, আমার মেয়ে ওই অ্যাপ্লাই অ্যাডজাস্ট করেছে আর কি, ওইখানে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার জন্য। আমি তো আমেরিকাতে বসবাস করছি। কার মাধ্যমে অ্যাডজাস্ট করেছে? আমার মেয়ে একজন লয়ারের মাধ্যমে করছে। বাবা, ওনার কোন ধরনের কেস? বিয়ের কেস নাকি কি ধরনের কেস? না, মেয়ে তো সিটিজেনশিপ। তাহলে তো আপনার জন্য অ্যাপ্লাই করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তা আপনার জন্য ইট টেকস অ্যাবাউট 5 to 9 months গ্রিন কার্ড বাসা চলে আসবে যদি প্রপারলি করে থাকেন। আমি জানি না আপনি কার মাধ্যমে করেছেন। ইফ উই ডু ইট টেকস 9 months, ম্যাক্সিমাম 9 months গ্রিন কার্ড বাসা চলে আসে। অনেক ধন্যবাদ। ইন্টারভিউ লাগে না। জাহিদ সাহেব, আপনার ফোনের জন্য আমাদের সময় কম, আর টেলিফোনে আরো দর্শক আছে, তাই ফোনটা নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আক্তার বলতেছি নিউ ইয়র্ক থেকে। জি, জি, আমার কোয়েশ্চেন হলো, আমার এই বছরে অ্যাসাইলামের হিয়ারিং হয়েছে, 2017-এ এসেছিলাম। তো আমার হিয়ারিং ইন্টারভিউ খুব ভালো হয়েছিল, কিছু ডকুমেন্টে কিছু ডেট বলছিল, তো ওইগুলো আমাকে গভর্নমেন্ট অ্যাটর্নি জিজ্ঞেস করছিল কোনটা কারেক্ট হবে, তো আমি এগুলা কারেকশন করছি। তারপর শেষের দিকে জজ গভর্নমেন্ট অ্যাটর্নিকে বলছে যে অফ দ্য রেকর্ড তুই কি চাস এই ক্লায়েন্টের জন্য। তো ও বলছিল যে এখন তো ডক্টর ইউনূস চলে আসছে, দেশের অবস্থা ভালো, এইটা সেইটা, তো ও দিতে চায় নাই। তো আমার লয়ারকে বলছে জাজ যে একটা ক্লোজিং স্টেটমেন্ট দেওয়ার জন্য, আর একটা ডেট দিয়ে দিচ্ছে, বলছে এই ডেটে কোর্টে হাজির হওয়ার জন্য ভিডিও কলের মাধ্যমে, ওই দিন আমার রেজাল্ট দিতে। তো আমার কোয়েশ্চেন হলো, মানে কি হতে পারে এইটাই আমার কোয়েশ্চেন। ধন্যবাদ। আপনার কোয়েশ্চেন গুলো ভালো কোয়েশ্চেন করেছেন, কিন্তু আমি বলবো আপনি এই কোয়েশ্চেনটা টিভিতে না করে আপনি সব ডকুমেন্ট নিয়ে একজন অ্যাটর্নির সাথে কথা, আপনার অ্যাটর্নির সাথে যদি স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে না পারে, সে আপনার অ্যাটর্নি আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে, ফি নিচ্ছে, সে আপনাকে সব বুঝে বলার কথা না বললে আপনি আরেকজন অ্যাটর্নির সাথে, আমাদের মতো যা কারোর সাথে আপনি সব ডকুমেন্ট নিয়ে গিয়ে কথা বলুন। আমরা কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না, কারণ এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। শেষে একটি প্রশ্ন জাহিন ইসবাত চৌধুরী ফেসবুক থেকে নিতে চাই। সন্তানের জন্য 21 বছর প্লাস ক্যাটাগরিতে পাসপোর্ট দিয়ে আবেদন করছেন, গ্রিন কার্ড আসেনি, রিসিভ নোটিশও আসছে। নেব্রাস্কা সার্ভিস সেন্টার অ্যাপ্রুভড হতে কেমন সময় লাগতে পারে এবং পাসপোর্ট দিয়ে আবেদন কোনো সমস্যা হয় কিনা? পাসপোর্ট আবেদন কোনো সমস্যা নাই। অনেক ধন্যবাদ জিবাদ ইসবাত চৌধুরী। আসলে আমাদের হাতে সময় আপনারা দেখবেন ভিসা বুলেটিনে টাইমটা দেখবেন, ক্যাটাগরি কোনটা, এটা আপনারা নিজেরাই পারেন। F1, F2, F2, F2B, 3, 4 এগুলো দেখবেন, টাইম অনুযায়ী দেখলে বুঝবেন কোনটা কি ক্যাটাগরি। সবসময় তো আর এগুলো টেলিফোন ইয়েতে বলা যাচ্ছে না, আপনি জাস্ট দেখে নেবেন, তা আপনি বুঝতে পারবেন আসলে আপনার ক্যাটাগরি কোনটা কোন আগে হবে। সেটি সুপ্রিয় দর্শক, ভিসা বুলেটিনটা গতকালকেই বেরিয়েছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন এবং আপনাদের প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যেতে পারেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দৌড়িতে আমরা বাধা, সময় সীমানা টপকানো কঠিন ব্যাপারতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, ধন্যবাদ। পেশা নিয়ে নয়, কমিউনিটি সেবা নিয়েও আপনি নানানভাবে ব্যস্ত থাকেন, বিভিন্ন সভা সমিতিতে যেতে হয়, তারপরেও আমাদেরকে এটাও কমিউনিটির সেবা হিসেবে রাত্রিবেলা ঠান্ডা উপেক্ষা করে, বৃষ্টি উপেক্ষা করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং চমৎকারভাবে আজকের অন্তত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, যেটি আপনি বললেন যে বার্নিং ইস্যু এবং বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে, সেই বিষয়টি পরিষ্কার করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ ভাই সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম যে প্রেসিডেন্ট ট্রাম্পকে আদৌ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে পারবেন কিনা, স্বাভাবিক অবস্থায় যদি আমরা চিন্তা করি তাহলে এটা সহজে বাতিল করা সহজ হবে না। কিন্তু যদি সুপ্রিম কোর্ট যেহেতু হাইয়েস্ট অথরিটি, সেখানে যদি কোনো মতে তিনি 9 জন বিচারকের মধ্যে 5 জনের সমর্থন পেয়ে যায়, সেক্ষেত্রেই চিন্তার বিষয়টি, এবং সেই বিষয়টি আমাদেরকে ভাবাচ্ছে বা এই আমাদের মিডিয়া জগতের সব জায়গায় এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি আজকের আলোচনার মধ্যে দিয়ে বিষয়টি পরিষ্কার করতে পেরেছে এবং অনুষ্ঠানটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।